জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারদিকে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে হাতিয়ার 7টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যায় ট্রলারগুলোর ঘাটে ফেরার সময় ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। এ সময় নিরাপদে থাকা ট্রলারের সহায়তায় 30 জন মাঝি ও জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে জীবিত উদ্ধার হওয়া জেলেদের নিরাপদে ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে 4 শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে রাতভর বৃষ্টিতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজারে। রাত 2টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজায় মিজানের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মারা যায় আখি আক্তার ও তার 2 কন্যা সন্তান ময়না আক্তার ও মায়া আক্তার। এদিকে উখিয়ায় হাকিমপাড়ার 14 নম্বর রোহিঙ্গা শিবিরে ই ব্লকে পাহাড় ধসে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াজেদ। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গতকাল বিকেল 3টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে, যা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। যে কোনো সময় এটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আস্তে আস্তে এখন যে সুস্পষ্ট লঘুচাপ আছে এটা আরও ঘনীভূত হয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, সেটা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লাশ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত আলোচিত পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে রাজধানীর আশুলিয়া থানায় শিক্ষার্থী শিপু হত্যা চেষ্টা মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার রাতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত 3 দিনের রিমান্ড দেন। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এই মামলার আসামি হলেন আরাফাত। মামলার পর রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র্যাব 3। পুলিশি বাধা উপেক্ষা করে গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তায় স্থাপন করা হলো শহীদ ফেলানী সড়কের নাম ফলক। শুক্রবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সড়কে নাম ফলক বসানোর উদ্যোগ নেয় পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন। তবে এ সময় বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ান সংগঠনটির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থার ভূমিকা নেয় সেনাবাহিনীর সদস্যরা। পরে সড়কে শহীদ ফেলানী নাম ফলক বসানো হয়। এ সময় ফেলানী হত্যার বিচারও দাবি করেন সংগঠনটির সদস্যরা।
গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর তার নিজ বাড়ি টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। তাদের গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ ৩০ জন আহত হন। বেশ কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ হাসপাতাল এবং পরে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়। বিএনপির দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলা ও হতাহতের ঘটনাকে দেশি বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতিকারীরা এস.এম. জিলানীর গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। আর এজন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে দলটি। জাতীয় প্রেস ক্লাবে উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তারপরও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। চাঁদাবাজির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজকে যদি সেই বৈষম্য ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্র পুনরুদ্ধারেই নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির যে লড়াই করে তাই জানান দেওয়া হবে 15ই সেপ্টেম্বরের সমাবেশে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন বলেন, সমাবেশ থেকে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে ডক্টর জাহিদ বলেন, আওয়ামী লীগ দেশকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে
ক্ষমতাকে কুক্ষিগত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, দলীয়করণ করেছিল সব প্রতিষ্ঠান। সিরাজ শিকদার হত্যার ঘটনা স্মরণ করিয়ে তিনি বলেন, উত্তরসূরিদের মতো শেখ হাসিনার সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ বিরোধী মত দমন করে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই সংস্কৃতি দূর করে দিয়েছে। দেশ পুনর্গঠনের জন্য যেসব সংস্কারের কথা হচ্ছে তা অনেক আগেই বিএনপি ২৭ দফার মধ্য দিয়ে জাতির সামনে প্রকাশ করেছে বলেও যৌথ সভায় জানান তিনি। দেশকে তাদের একটি পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করার মানসিকতা নিয়ে যারা এই দেশে বিগত সময়ে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ২০০৮-এর ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনগণের অধিকারকে আস্ত করে নিক্ষেপ করেছে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা সংবিধান থেকে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান বাতিল করেছে। সংস্কার 2022-এর জুলাই মাসে বিএনপি প্রথম তার ২৭ দফার সংস্কার নিয়ে মাঠে এসেছিল, জনগণের সামনে উপস্থাপন করেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সেটি ৩১ দফায় সেই সংস্কার রূপান্তরিত হয়েছে, যেটি এখন বিএনপির নয়, দেশের মানুষের সংস্কারের গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেছেন, দেশ ধ্বংস করতে যারা শেখ হাসিনাকে সহায়তা করেছিল তারা এখনও জেলে বসে সুযোগ সুবিধা ভোগ করছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। জয়নুল আবদিন বলেন, প্রশাসনে বসে শেখ হাসিনার দোসররা জেলে আটককৃতদের সহায়তা করছে। গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিতেই প্রধান লক্ষ্য বিএনপির। তারা ক্ষমতায় আসলে দুর্নীতি, স্বজনপ্রীতির কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন এই নেতা। কারাগারে আছেন আরো অনেক নেতা, যে রাশেদ খান মানব বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়। গেল ১৫ বছরে নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হলেও বিএনপি ধ্বংস হয়নি। এদেশের সাধারণ কৃষক জনতা বিএনপিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। শুক্রবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার তোতারবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণকালে কথা বলেন মোহাম্মদ শাহজাহান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালী অঞ্চলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সাহায্য করার দাবি জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বন্যার্থদের মাঝে যেভাবে দাঁড়িয়েছিলাম, যেভাবে তাদেরকে আশ্রয় খাদ্য সরবরাহ করেছি, যেভাবে আমরা আপনাদেরকে রিলিফ বিতরণ করেছি, এটা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের দলীয় নেতা কর্মীদের নিজের সংগৃহীত নিজের পকেটের অর্থ থেকে আমরা এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে আসছিলাম। আসছে ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে এবি পার্টি। বিকেলে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল মিলনায়তনে জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলনে কথা জানান দলটির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী। সম্মেলন উপলক্ষে চলতি মাসের 18 তারিখের মধ্যে নেতাকর্মীদের প্রতিনিধি তালিকা চেয়েছে দলটি। এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে 300 আসনে প্রার্থী দেবে এবি পার্টি। নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে এ সময় নির্দেশ দেওয়া হয়। এদিকে প্রতিনিধি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের 6 কমিশনের বিকল্প প্রস্তাবও দিয়েছে দলটি।
এই পরিস্থিতিটা হচ্ছে ভালো খারাপের মাঝামাঝি। এই পরিস্থিতি যে ভালোর দিকেও যাইতে পারে, আবার ভুল করলে এটা খারাপের দিকেও যেতে পারে। সরকার ৬টি সংস্কারের বিষয়ে কমিটি গঠন করেছে। প্রত্যেকটিতে আমাদের সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং বিকল্প প্রস্তাব আছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যিনি সবার কথা শুনবেন এবং যাকে খুঁজলেই পাওয়া যাবে তাকেই আগামী সংসদে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার আহ্বান জানান সার্জিস আলম। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাইদ লিওন, তরিকুল ইসলাম সহ ঢাকা, রংপুর ও পঞ্চগড়ের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তারা। যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা আবার মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার, স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ নানান দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ আসর ঢাকার কদমতলীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, নির্বাচন কমিশন সংবিধান বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠন করা ৬টি কমিশন যেন দ্রুত তাদের কাজ শুরু করতে পারে এবং কোনো দীর্ঘসূত্রিতায় জড়িয়ে না পড়ে সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া গত সরকারের আমলে টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান তিনি। পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সুতরাং চাঁদাবাজি করবা, আপনারা ভুল এখানে করতেছেন, ভুল আপনাদের। এই ভুল যখন আসলে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে, একটা পুরুষ এবং মহিলা হাত ধরে মূলোৎপাদন করতে হবে, দমন টমনে কাজ হবে না। এই চাঁদাবাজকে রাখতে চাই না। আজকে তো ঐক্য হন, কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন, আর রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন। জনগণ ঐক্য হন, যেই দলের মধ্যে গুন্ডা আছে, টাকাত আছে, বদমাশ আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদেরকে ভোট দেবো না। রাজধানীর রায়ের বাজারে ছাত্র জনতার সম্প্রীতি সমাবেশ। ভারতের পানি আগ্রাসন বন্ধ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার করতে হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা করারও দাবি জানান বক্তারা। বলেন, ইহকালীন ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। পাড়া মহল্লায় গজিয়ে ওঠা চাঁদাবাজদের রুখে দেওয়ারও ঘোষণা দেওয়া হয় সমাবেশে। কেমন যেন জগত্তর পাথর মাথার উপরে ছিল, গত ৫ই আগস্ট আল্লাহ সেই পাথর দূর করে দিয়েছে। চরম অন্ধকার আমাদের মাথার উপরে ছিল, অন্ধকার দূর করে দিয়েছে। কঠিন মেঘমালা ছিল, আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আলোর সন্ধান পেয়েছি, এই আলো যেন দীর্ঘমেয়াদী হয়, সবার চেষ্টা করতে হবে।
বিগত সরকারের গুম খুনের রাজনীতির কারণে ৮ বছর দেশের বাইরে থাকতে হয়েছে বলে দাবি করেছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। শুক্রবার সকালে দেশে ফিরে তিনি বলেন, তার বাবা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ৮ বছর পর দেশে ফেরেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দেওয়া হয় জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। পরবর্তীতে তার ছেলে নজিবুর রহমানকে আর দেশে আসতে দেয়া হয়নি। এই গুণ খুমের সংস্কৃতি আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং গত ৮টি বছর আমাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আমার পিতার শাহাদাতের পরে অন্যায়ভাবে খুন করার পরে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বৈরাচার সে আমাকে দেশ ছাড়তে বাধ্য করে এবং গত ৮টি বছর ইভেন বাবার কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয় নাই। তো এখন আমি দেশবাসীর আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং দেশবাসীর প্রতি শুকরিয়া জানাই, ছাত্র জনতার প্রতি শুকরিয়া জানাই যে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার হটিয়েছে, যার কারণে আল্লাহর রহমতে আমরা আবার দেশে ফিরে আসতে পেরেছি। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুসের আয়োজন করেছে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা। শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোহাম্মদপুর থেকে বের করা হয় র্যালি। র্যালিতে নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকোট শরীফের হুজুর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এবং শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ। মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় এসে শেষ হয় র্যালিটি। দেশের বিভিন্ন স্থান থেকে এই র্যালি এবং দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে আসেন সুন্নি অনুসারীরা। ইনশাল্লাহ এই বছরও শান মান ইজ্জতের সাথে আমাদের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী নবী প্রেমিক এই জোয়ার যুগ যুগ ধরে 1450 বছর ধরে এখানে আদায় হয়ে আসছে। রাসূলকে মহব্বত করলে আল্লাহকেও মহব্বত করা যায়, রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যায়। সেই সুবাদে আমরা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করতেছি। দেশের জন্য আমরা শান্তি কামনা করছি, সারা বিশ্বের জন্য শান্তিটা কামনা করছি। দয়াল নবীজির শুভ আগমন উপলক্ষে আমাদের দেশে আল্লাহ যেন খাস রহমত নাজিল করেন। আহলে উলামায়েগণ এবং সকল সর্বস্তরের সুন্নি জনতা আসছে এখানে। এই শান্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একে তীব্র গরম, তার উপর লোডশেডিংয়ের কারণে বিপাকে সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম কেউই রেহাই পাচ্ছে না লোডশেডিংয়ের কবল থেকে। ময়মনসিংহের তীব্র গরম আর লোডশেডিংয়ের অতিষ্ঠ জনজীবন। শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ের মাত্রা কয়েক গুণ বাড়ায় উঠেছে না বিশ্বাস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা সহ ব্যবসায়ীরা। ময়মনসিংহে অঞ্চলে বিদ্যুতের চাহিদা 1350 মেগাওয়াট হলেও সরবরাহ 1000-এর নিচে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপাকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষক। দিনরাত মিলে বরেন্দ্র এলাকায় লোডশেডিংয়ের হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। এতে আমন আর স্বর্ণার আবাদে সেচ স্বল্পতার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সেচ সংকটে প্রতি বিঘায় খরচ বেড়েছে 1500 থেকে 3000 টাকা। ভরা মৌসুমে লাগামহীন দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1600 টাকা, সেটি বেড়ে এ সপ্তাহে বিক্রি হয়েছে 1800 টাকার বেশি। এদিকে চাষের মাছের দামও বেড়েছে বাজারে। সকাল থেকে কারওয়ান বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের কথা বলে এমনটাই জানা গেছে। বিক্রেতারা দাবি করছেন সরবরাহ কম থাকায় মাছের দামও বেড়েছে। এছাড়া আমদানির অনুমোদন থাকলেও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। কিছু কিছু জায়গায় বেড়েছে ব্রয়লার মুরগির দামও। কেজিতে 165 টাকা থেকে বেড়ে হয়েছে 170 টাকা। আর কয়েকদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে
বাজারে বেশিরভাগ সবজি আগের থেকে কিছুটা কমেছে দাম। মাছ বাজার প্রতিটা বাজারই ঘুরে আসছি, ওই পাশ থেকে এসে রেল লাইন হয়ে মেইন আড়ত হয়ে ঘুরে আসছি। এই 3টে বাজারে 3 রকম দাম। না কিনে চলে আসছে, দাম বেশি, কিনবো কিভাবে? 1 কেজি ইলিশের দাম হলো 1850 টাকা। ফেসবুকে দেয় 1000 টাকা 1 কেজি ওজন, 1200 টাকা কেজি। এখন আমরা দাম চাইতেছি 1600-1700 টাকা। কেন? কারণ এগুলা যে বুয়া, এটা তো আর বিশ্বাস করে না। এই বছরে ডিমের চাহিদাটা অনেক বেশি, ফার্মে মাল কম, তার জন্য ডিমের চাহিদাটা বেশি। দাম 170 ভিতরে চলা লাগছে ব্রয়লার, আর সোনালী আপনার 240-50। তো কোনো জিনিসের দাম যে সাম্য অবস্থায় বা কমের দিকে না। আর বেসিক্যালি ঢাকা শহরে শুক্রবারের দিন দামটা একটু বাড়ে। সৌদি আরবের রিয়াদে শুরু হলো প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট কার্যক্রম। শুক্রবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রকল্পটি উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায় আবেদনকারীরা 5 বা 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করবে দূতাবাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ d'affaires SM রাকিবুল্লাহ। ঢাকা থেকে ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল এ সময় উপস্থিত ছিলেন। ই পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা। যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে ব্যাপারে আমাদের এখানে এক্সপার্ট। ই পাসপোর্টে 3টি পর্যায়ে নিরাপত্তা বিশিষ্ট সম্মিলিত সর্বমোট মামুনুর রশিদ। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতায় চিকিৎসকদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় প্রাণ হারানো 29 জনের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে কর্মবিরতি পালন ও আন্দোলন করছেন চিকিৎসকদের বড় একটি অংশ। এদিকে মুখ্যমন্ত্রী বৈঠকে প্রস্তাবের শর্ত জুড়ে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের দাবি এর আগে ভুক্তভোগীর বাবা মাকে টাকা সেধেছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও যে একই কাজ করবে না কিংবা আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা করবে না তা নিশ্চিতে বৈঠকে অনলাইনে সরাসরি সম্প্রচার করতে হবে, যা দেখতে পাবে সবাই। অন্যদিকে মানুষ চাইলে পদত্যাগ করতে রাজি মুখ্যমন্ত্রী মমতার এমন মন্তব্য পূজার আগে নতুন নাটক বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেস্তে যাওয়ার পর গোটা পশ্চিমবঙ্গে বেড়েছে আন্দোলনের তীব্রতা। টানা 4র্থ দিনের মতো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট করছেন আন্দোলনরত চিকিৎসকরা। এর আগে রাজ্যে চলমান অচল অবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেপ্টেম্বরে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত আর হতাহতের ঘটনায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভে উত্তাল মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পক্ষ থেকে টানা 5 দিনের কারফিউ জারি করা হলেও কড়া বিধিনিষেধের মধ্যেই রাস্তায় বিক্ষোভে নেমেছেন বিষ্ণুপুরের শিক্ষার্থীরা। এ সময় মণিপুর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে সংঘাত নিরসনে উপকমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। বিক্ষোভ হলেও মণিপুরের অন্যান্য স্থানে কারফিউর কারণে থমথমে পরিস্থিতি। ঘটনার কুকি বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতার রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে 3য় দিনের মতো 3 জেলা ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট আর থৌবালে চলছে কারফিউ। 5 জেলা ইন্টারনেট সেবা বন্ধ করলেও বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় চালু করা হয়েছে ব্রডব্যান্ড সেবা। অবশেষে আবগারি দুর্নীতির মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দেন। এর আগে সিবিআইয়ের অভিযোগে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানান কেজরিওয়াল। যদিও জামিন চেয়ে প্রথমে দ্বারস্থ হয়েছিলেন দিল্লির হাইকোর্টে, সেখান থেকে মামলা গড়ায় সর্বোচ্চ আদালতে। গেল
5 সেপ্টেম্বর শুনানির পর রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। আটক হওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেয় অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর প্রথম জনমত জরিপে ট্রাম্পের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন কামালা। রয়টার্স ইফোর্সের সবশেষ জনজরিপ বলছে 47% সমর্থন নিয়ে ট্রাম্পের সঙ্গে কামালার ব্যবধান দাঁড়িয়েছে 5%। 53% মার্কিনীদের মতে বিতর্কে পরিষ্কারভাবে জয়ী ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী। প্রেসিডেন্সিয়াল ডিবেটের 24 ঘন্টার মধ্যে প্রায় $5 কোটি অর্থ তহবিল সংগ্রহ করেছেন কামালা হ্যারিস। গেল মাসে ডেমোক্র্যাট প্রার্থীর তহবিল সংগ্রহের হার ছিল $36 কোটি 10 লাখ, যা রিপাবলিকান প্রার্থীর তহবিলের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এদিকে নর্থ ক্যারোলাইনা নির্বাচনে সভায় ট্রাম্পকে আবারও বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন কামালা হ্যারিস। তবে অ্যারিজোনায় এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। The people who work overtime are among the hardest working citizens. সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে 233। এখনও শতাধিক মানুষের সন্ধান পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চল লাও কাই প্রদেশ। টাইফুনের পর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে গেছে অসংখ্য রাস্তাঘাট। তাই দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। নিখোঁজ শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন। গেল শনিবার 149 কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত হানার পর লণ্ডভণ্ড ভিয়েতনাম। ভূমিধস ও আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে 2 লাখ হেক্টরের বেশি ফসলি জমি। ভারী বৃষ্টি থেকে মিয়ানমারের রাজধানী সহ আশপাশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা এখন পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বন্যা আরও ক্ষতিগ্রস্ত করে তুলেছে জনজীবন। অন্তত 3,500 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নেইপদিদের আশপাশের 162 বর্গ কিলোমিটারের এলাকা বন্যায় প্লাবিত হয়। এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের আশপাশে 366 কিলোমিটার এলাকা প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সেনা শাসন চলায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি। অধিকাংশ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হলেও বিধিনিষেধ আর নিরাপত্তার ঝুঁকিতে মিয়ানমারের কার্যক্রম চালাতে পারে না আন্তর্জাতিক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার প্যাটারসন শহরে হ্যারিকেন ফ্রাঙ্কিনের আঘাতে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। ঝড়ের কবলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিউ ওর্লেন্সে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা। শুক্রবার পর্যন্ত অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যে কারণে 1 কোটি মানুষকে দেয়া হয়েছে বন্যার সতর্কতা। বৃষ্টিতে বন্যা হতে পারে আলবাবা, আলকারানাস সহ টেনসিসিতে। হারিকেন ফ্রাঙ্কিনের কারণে নিউ ওরলেন্সে শহরে পুরো মাসের বৃষ্টি হয়েছে কয়েক ঘন্টায়। Francine arrives in the French Quarter.
ব্রাজিলের আমাজন রেইন ফরেস্ট থেকে বলিভিয়ার শুল্ক বনাঞ্চল চলতি বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দাবানল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে জানা যায়, চলতি বছর দক্ষিণ আমেরিকার 13টি কাউন্টিতে এখন পর্যন্ত 3,46,000-এর বেশি দাবানলের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা 2007 সালে রেকর্ডও 3,45,000 দাবানল হটস্পটের তুলনায় বেশি। চলতি সপ্তাহে ব্রাজিলের আমাজন বনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিশাল এলাকা। বনে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ ঘটালেও তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নতুন করে 40 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর আগে জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 6 জন মানবাধিকার কর্মী সহ 18 জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দ্রুত গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে মূল ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে গেল 15 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা অ্যাংটাড বলেছে, 2024 শেষে গাজার অর্থনীতির পরিণতি হবে ভয়াবহ। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। মাঠে গড়াতে পারল না একটি বল। বৃষ্টির দাপটে নয়ডায় নিউজিল্যান্ডের এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচের পঞ্চম দিন সকালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে প্রথম দিন থেকেই চলছে বৃষ্টি। ড্রেনেজ সিস্টেমের অত উন্নত হওয়া না হওয়ার কারণে বৃষ্টি থামলেও মাঠ শুকাতে অনেক সময় লেগে যাচ্ছিল। আউটফিল্ডের ভয়ানক অবস্থাও ছিল। সব মিলিয়ে শেষমেশ পরিত্যক্তই হয়েছে নয়ডা টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে। 1890 সালে ম্যানচেস্টার ওল্ড ট্রামফোর্ডে এই ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার। আগের 7 ম্যাচের মধ্যে 2টি করে টেস্ট পরিত্যক্তর ঘটনা ঘটে ওল্ড ট্রামফোর্ড ও ডানেডিনে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে এমসিজি গায়ানা ও ফয়সালাবাদে। আইসিসি টুর্নামেন্ট ছাড়া এতদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেনি আফগানিস্তান। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে খেলতে যাচ্ছে দুই দল। প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে 17 সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। ঘোষিত এই দলের নেতৃত্বে থাকছেন হাসমাতুল্লাহ শাহিদি, সহ অধিনায়ক রহমত শাহ। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন আয়ারল্যান্ড সিরিজে খেলতে না পারা দলের তারকা রশিদ খান। অভিজ্ঞ 2 অলরাউন্ডার মোহাম্মদ নবী ও গুলবাতিন নাইবও আছেন এই দলে। যদিও আফগানিস্তান পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটার, টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিবুর রহমানকে। দুজনেই ইনজুরি সারিয়ে উঠতে পারেননি। তাদের বদলে সুযোগ পেয়েছেন 2 তরুণ, আব্দুল মালিক ও দরবেশ রাসুল। 18 থেকে 22 সেপ্টেম্বর সিরিজ ও 3 ম্যাচে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।